ড্রামার শুরুতে আমরা আমাদের গল্পের নায়িকার সঙ্গে দেখা করি, যার নাম লিন শা। সে বলে, ম্যাডাম, আপনার পায়ের নখগুলো খুব সুন্দর আর আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে। ম্যাডাম বলে, অবশ্যই, কারণ আমি সান পরিবারের বউ, আর যখন আমি এই পরিবারে এসেছিলাম আমি অনেক পণ নিয়ে এসেছিলাম। তাহলে আমার স্বামী যদি আমায় ভালো না বাসে তবে কাকে ভালোবাসবে? এরপর লিন শা বলে, আচ্ছা ম্যাডাম। তারপর বলে, ম্যাডাম, মাস্টার আসতে চলেছে, আমাকে তার বাথরুমের জল গরম করতে হবে। এরপর সে বাথরুমে যায়, আর এদিকে মিস্টার সেন সরাসরি বাথরুমে প্রবেশ করে। ওদিকে লিন শা হিসাব করছিল যে এখনই মিস্টার সেন আসবে। সে ইচ্ছা করে এমন দেখায় যেন বাথরুমের পাইপ বা শাওয়ার ঠিকভাবে কাজ করছে না, আর ইচ্ছে করে নিজের ওপর পুরো জল ঢেলে ফেলে। মিস্টার সেন জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? সে বলে, দুঃখিত, আমি নতুন কাজ করছি এখানে, ভুল হয়ে গেছে। তারপর ক্ষমা চেয়ে চলে যাচ্ছিল, কিন্তু ইচ্ছে করে আবার তার উপরেই পড়ে যায়। এটা দেখে গল্পের নায়ক মিস্টার সান বলে, তুমি আসলে কি করতে চাইছো? লিন শা বলে, মাফ করবেন মাস্টার, এটা আমি ইচ্ছে করে করিনি। মিস্টার সান বলে, আচ্ছা। তারপর নিজের শার্ট খুলে বসে পড়ে এবং বলে, আমার জন্য এক গ্লাস ওয়াইন নিয়ে আসো। মেড শা তার জন্য ওয়াইন নিয়ে আসে এবং বলে, মাস্টার, আপনার ওয়াইন। সে বলে, চলো, আমার কাঁধ টিপে দাও। আর ও কাঁধ টিপতে শুরু করে। ইচ্ছে করে সে ওয়াইন ফেলে দেয় আর বলে, মাস্টার, দুঃখিত, আমি ভুল করে ফেলেছি। মিস্টার সান বলে, তুমি যেহেতু এটা নোংরা করলে, তাহলে তুমিই বলো এটা কেমন লাগে, কারণ আমি তো এখনো চেখে দেখিনি। তখন লিন শা নিজের মুখে একটু চেখে বলে, এটার স্বাদ একদম মাঝারি, না টক না মিষ্টি। তারপর বলে, মাস্টার সান জিমিং, আমার জামা কাপড় ভিজে গেছে। সে বলে, বাথরুমে গিয়ে বদলে নাও, আর তার ফিগারের দিকে তাকিয়ে থাকে। বাথরুম থেকে বাইরে এসে সে নিজের পোশাক ঠিক করছিল। সে বলে, আমাকে যেতে হবে, ম্যাডাম হয়তো আমাকে ডাকছে। মিস্টার সান তাকে স্পর্শ করে বলে, আমার স্ত্রীর পোশাক তোমার গায়ে বেশ মানিয়েছে, মেড শা। তারপর যখন সে চলে যাচ্ছিল, ইচ্ছে করে নিজের অন্তর্বাস নিচে ফেলে যায়। মিস্টার সান সেটা হাতে নিয়ে তাকিয়ে থাকে। পরে মেড শা নিজের ঘরে চলে যায়। ম্যাডাম ম্যাং তখন জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কি করছিলে? সে বলে, আমার জামা কাপড় জলে পড়েছিল, তাই ঠিক করছিলাম। ম্যাডাম ম্যাং, আপনার কি আমার সঙ্গে কোনো কাজ ছিল? ম্যাডাম বলে, হ্যাঁ, আমার জন্য একটা কেক বানাও। সে কেক বানাতে বসে আর টমেটো খেতে খেতে দেখে মাস্টার সান আসছে। তখন সে ইচ্ছে করে নিজের ঠোঁটে কেকের ক্রিম মেখে নেয়। সে একটা পরিকল্পনা তৈরি করছিল, কিন্তু সেই পরিকল্পনা কি সেটা পরেই জানা যাবে। সে কেক বানানোর অভিনয় করছিল। তখন পেছন থেকে মিস্টার সান এসে তাকে ধরে ফেলে এবং বলে, তুমি আমার বাড়িতে চুরি করছো, কেক খাচ্ছ? সে বলে, ম্যাডাম ম্যাং কেক খেতে চেয়েছিল, তাই আমি তার জন্য তৈরি করছিলাম। মিস্টার সান বলে, এবারে তো আমারও কেক খেতে ইচ্ছে করছে, এবং সেই বলে সে তাকে টেবিলের ওপর বসিয়ে দেয়। এরপর মিস্টার সান জোর করে তাকে চুমু খেতে থাকে, কিন্তু মেড শা তেমন বাধা দেয় না। তারপর অভিনয় করে বলে, মাস্টার, যদি ম্যাডাম দেখে ফেলে তাহলে কি হবে? আমাকে যেতে দিন। ওদিকে ম্যাডাম ম্যাং চেঁচিয়ে বলে, শা, কি করছো? এখনো কেক রেডি হয়নি? তারপর মেড শা কেক নিয়ে যায়। ম্যাডাম ম্যাং কেক চেখে বলে, কেকটি দারুণ হয়েছে। 2 দিন পর আমার জন্মদিন, তোমাকে ঠিক এমনই কেক বানাতে হবে। শা বলে, ঠিক আছে ম্যাডাম ম্যাং। এরপর দেখা যায় ম্যাডাম ম্যাং বাথরুমে স্নান করতে গিয়ে একটা অন্তর্বাস পান। তিনি সরাসরি মেড শাকে জিজ্ঞেস করে, এটা কার? শা সঙ্গে সঙ্গে অস্বীকার করে বলে, এটা আমার নয়, হয়তো কেউ ভুলে পড়ে গেছে। আপনি বেশি ভাববেন না, আমি এটা ফেলে দিচ্ছি। ম্যাডাম বলে, হ্যাঁ, এই নোংরা জিনিসটা বাইরে ফেলে দাও। সে সেটি ফেলতে যাচ্ছিল, আর
এই দৃশ্যটা অন্য কেউ নয়, মিস্টার সান ও দেখে ফেলে। এরপর দেখা যায় মেড শাহ ছাদে আছে এবং সে বুঝে যায় যে মাস্টার তার পেছনে দাঁড়িয়ে আছে, তাই ইচ্ছে করে ফুল তোলার ভান করে। সে পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে এবং জোর করে চুমু খেতে শুরু করে। ঠিক তখন সামনেই ম্যাডাম ম্যাং চলে আসছিল। ম্যাডাম ম্যাং গর্ভবতী ছিলেন আর সেই সন্তান ছিল মিস্টার সানের। মেড শাহ বলে, ম্যাডাম ম্যাং দেখে ফেলবেন। মিস্টার সান বলে, দেখলে কি, এখানে তো কাঁচ আছে, ও কিছুই দেখতে পাবে না। এরপর ম্যাডাম ম্যাং তার স্বামীর কাছে এগিয়ে যায়, কিন্তু সে আবার কাজের অজুহাত দিয়ে সরে পড়ে। তখন ম্যাডাম জিজ্ঞেস করে, তোমার জামায় এই লিপস্টিকের দাগ কোথা থেকে এলো? কোন মেয়ের? বলো সেই কুৎসিত মেয়ের নাম। মিস্টার সান রেগে বলে, তুমি একদম পাগল হয়ে গেছো। ম্যাডাম সেই লিপস্টিক হাতে নিয়ে চিৎকার করে সবাইকে ডেকে আনে। তারপর জানা যায় এসবের পেছনে মেড শাড়ি হাত ছিল। সে মিস্টার সানের শার্ট নিয়ে নিজের লিপস্টিক লাগিয়ে তাতে দাগ দেয়, যাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এরপর সে আবার কেক নিয়ে আসে এবং বলে, ম্যাডাম আজ আমি আবার নতুন কেক বানিয়ে এনেছি। ম্যাডাম তার ঠোঁটের দিকে তাকিয়ে ভাবে, এই মেয়ের ঠোঁটের লিপস্টিকের রং তো সেই দাগের সঙ্গে একদমই মেলে না, এই মেয়েটি তো সে নয়। এরপর দেখা যায় মিস্টার সান কারো সঙ্গে ফোনে কথা বলছিল। ওদিকে ম্যাডাম ম্যাং রেগে বলে ওঠে, আমার স্বামীকে চুরি করার সাহস কোন মেয়ের হয়েছে? আমি সেই মেয়েকে মেরে ফেলবো। তারপরের দৃশ্যে দেখা যায় মিস্টার সান কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর ইচ্ছে করে লুকিয়ে মেয়ের শাড়ির দিকে তাকিয়ে আছে। শাহ তখন জামা বদলাচ্ছিল এবং পরে নেয় ম্যাডাম ম্যাংয়ের সেই ড্রেস যা ম্যাডাম নিজের জন্মদিনে পরতে চেয়েছিল। মিস্টার সান এসে বলে, তুমি আমার স্ত্রীর পোশাক পরেছ? যদি ও জানতে পারে তাহলে কি করবে ভেবে দেখেছ? ওদিকে ম্যাডাম ম্যাং সন্দেহে ফেটে পড়ে বলে, তুমি তোমার ঘরে কোন মেয়েকে লুকিয়ে রেখেছ? আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কিছু পাওয়া যায় না। মিস্টার সান তাকে শান্ত করে বলে, তুমি তো গর্ভবতী, এমন ফালতু চিন্তা করো না। তবুও ম্যাডাম বাথরুম পর্যন্ত গিয়ে দেখতে থাকে, হয়তো কোনো মেয়ে লুকিয়ে আছে। কিছু না পেয়ে শেষমেশ শান্ত হন আর লিন শাহ স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর ম্যাডাম ভাবে, কোন সেই অভিশপ্ত মেয়ে যে আমার স্বামীকে ফাঁদে ফেলেছে? এদিকে মেড শাহর হাতে একটি বিড়াল ছিল, যেটা সে ইচ্ছে করে সিঁড়ির ওপর থেকে ফেলে দেয়। বিড়ালটি দেখে ম্যাডাম ম্যাং ভয়ে চমকে ওঠে এবং সিঁড়ি থেকে পড়ে যায়, যাতে তার পা থেকে রক্ত বইতে থাকে এবং বলে, তুমি এটা ইচ্ছে করে করেছো না মেড শাহ? তুমি কি আমাকে আমার সন্তানকে মেরে ফেলতে চাও? এরপর গল্পে দেখানো হয় মেড শাহর অতীত এবং জানা যায় সে কেন ম্যাডাম ম্যাংয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসেছে। 20 বছর আগে ম্যাডাম ম্যাং লিন পরিবারের এক শিক্ষিকা হিসেবে কাজ করতে এসেছিল, কিন্তু সেখানে তিনি লিন পরিবারের মাস্টারকে ফাঁদে ফেলে এবং লিন পরিবারের ম্যাডাম ও তার শিশুকন্যাকে মারার পরিকল্পনা করে। তিনি সিঁড়ির ওপর থেকে কাঁচের বোতল ফেলতে চেয়েছিল, যাতে ম্যাডাম লিন ও তার শিশুটি সেখানেই মারা যায়। এই ভয়ঙ্কর দৃশ্যটি তখন ছোট্ট কন্যা লিন নিজের চোখে দেখে। 20 বছর পর সেই কন্যা বড় হয়ে ওঠে এবং প্রতিশোধ নিতে মেড শাহ সেজে ম্যাডাম ম্যাংয়ের বাড়িতে আসে। এদিকে ম্যাডাম ম্যাং জ্ঞান ফিরে পেয়ে বুঝতে পারে তার সন্তান আর বেঁচে নেই। তিনি রাগে পাগলের মতো হয়ে যায়। সব শুনে মিস্টার সান অদ্ভুতভাবে খুশি হয়ে পড়ে, যেন তিনি এমন কিছু ঘটার অপেক্ষাতেই ছিল। এরপর মেড শাহ আবার ম্যাডাম ম্যাংয়ের কাছে আসে এবং বলে, ম্যাডাম আমি আপনার জন্য ওষুধ নিয়ে এসেছি। তখন ম্যাডাম চিৎকার করে বলে, এই বদমাস মেয়েটা আমার ক্ষতি করার সাহস কিভাবে পেলি? ম্যাডাম ম্যাং রেগে বলে, তুমি কি ভাবো আমি তোমার কথায় বিশ্বাস করব? মেড শাহ শান্তভাবে বলে। তখন মেড শাহ বলে, আমি কিছুই করিনি ম্যাডাম। ম্যাডাম ম্যাং রেগে বলে, তুই কি ভাবিস
আমি তোর কথায় বিশ্বাস করব? মেড শাহ শান্তভাবে বলে, এমন কিছুই নয় ম্যাডাম, আমি তো শুধু আপনার সাহায্য করতে চেয়েছিলাম। ম্যাডাম বলে, আমার সাহায্য তুই কেন করবি? তখন শাহ বলে, যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আন্টিকে জিজ্ঞেস করে দেখুন। তারপর জানা যায় মিস্টার সান ম্যাডাম ম্যাংয়ের প্রতি সন্দেহ করত। তিনি বিশ্বাস করতেন না যে তার স্ত্রী যে সন্তান ধারণ করেছিল সেটি আসলে তার নিজের সন্তান কিনা। এই কারণেই তিনি গোপনে তদন্ত করাচ্ছিল। ম্যাডাম রেগে বলে, তুই মিথ্যে বলছিস। শাহ বলে, না ম্যাডাম, আমি মিথ্যে বলছি না। আমি নিজের চোখে ও কানে সব দেখেছি এবং শুনেছি। একথা শুনে ম্যাডাম হতবাক হয়ে যায়। এটা তো অসম্ভব। তারপর শাহ তাকে তার সন্তানের একটি ছবি দেখায় এবং বলে, আপনার সন্তান এখনও বেঁচে আছে। ম্যাডাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার সাহায্য কেন করছো মেড শাহ? তখন শাহ মুখে বলে, শুধু টাকার জন্য ম্যাডাম। কিন্তু মনে মনে ভাবে, তুমি আমার মাকে মেরে ফেলেছ, আমার পরিবারকে ধ্বংস করেছ। তোমাকে আমি কিভাবে ছাড়ব ম্যাডাম ম্যাং? এরপর শাহ আরেকটি কথা বলে, এখনও মিস্টার সান আপনাকে বিশ্বাস করেননি। তিনি হাসপাতালে গিয়ে ডাক্তারের মাধ্যমে রিপোর্ট যাচাই করাচ্ছেন। তবে আমি সাহায্য করতে পারি। আমার এক আত্মীয় ওই হাসপাতালেই কাজ করে, তিনি রিপোর্ট বদলে দিতে পারে। ম্যাডাম ম্যাং বলে, তাহলে তাড়াতাড়ি করে ফেলো এটা। তারপর পাশেই থাকা আন্টি আশ্বস্ত করে বলে, ম্যাডাম আপনি চিন্তা করবেন না, সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল। রিপোর্ট নিতে মিস্টার সান সময় মতো হাসপাতালে এসে পৌঁছায়। রিপোর্ট হাতে নিয়ে সব কিছু একদম স্বাভাবিক। ঠিক তখনই পেছন থেকে ম্যাডাম ম্যাং চলে আসে এবং বলে, স্বামী তুমি এখানে? মিস্টার সান বলে, তুমি তো রুমে থাকার কথা তাই না? ম্যাডাম উত্তর দেয়, ডাক্তার বলেছে কিছুটা হাঁটাচলা করতে, তাই বেরিয়েছি। এরপর মিস্টার সান মেড শাহকে বলে, মেড তুমি ম্যাডামের খেয়াল রেখো। শাহ ম্যাডামকে রিপোর্ট দেখায় এবং বলে, সব কিছু ঠিক আছে। এরপর গল্পের দৃশ্য বদলায়। এবার বাড়ির দৃশ্য দেখা যায়। মিস্টার সান বুঝতে পারে মেড শাহ কিছু লোকাচ্ছে। সে কাছে এসে বলে, আমি তোমাকে দেখেছিলাম। ওই দিন তোমার হাতে একটা বিড়াল ছিল। আমার স্ত্রী বিড়ালকে ভয় পায়। তুমি ইচ্ছে করেই ওই বিড়ালটাকে সিঁড়ির ওপর ফেলে দিয়েছিলে যাতে সে পড়ে যায়। এখন সব সত্যি সত্যি বলে দাও। মেড শাহ নরম গলায় বলে, আমি কিছুই বলতে চাই না, আমাকে শুধু কিছু জানা নেই। আপনি কি নিয়ে কথা বলছেন? তখন মিস্টার শান বলে, আমি নিজেও ম্যাডাম ম্যাংকে পছন্দ করি না। আমি চাই তাকে এই পরিবার থেকে বের করে দিতে। তুমি চাইলে আমরা একসঙ্গে এই কাজটা করতে পারি। এটা শুনে মেড শাহ কিছুক্ষণ চুপ থেকে হ্যাঁ বলে দেয়। মিস্টার শান হাসে এবং বলে, ঠিক আছে, তাহলে আজ রাতে আমার ঘরে এসো, দেখা করব। এদিকে মেড শাহ মনে মনে বলে, যখন আমি ঘরে ঢুকবো ঠিক তখনই ম্যাডাম ম্যাংকে সেখানে আনতে হবে। এরপর সে সত্যিই মিস্টার শানের ঘরে দেখা করতে যায়। তখন মিস্টার শান তার খুব কাছে এসে যায়, কিন্তু ঠিক সেই সময় ম্যাডাম ম্যাং সেখানে হাজির হয়। দুজনকে একসঙ্গে ধরে ফেলে। ম্যাডাম রেগে বলে, তুমি এই বাড়িতে কাজ করো আর আমার স্বামীর সঙ্গে পরকীয়া করার সাহস কিভাবে পেলে? তুমি এক সাধারণ মেড। সে মেড শাহকে তার স্বামীর সামনেই এক চড় মারে। তারপর শাহর হাত ধরে তাকে ঘরের বাইরে টেনে নিয়ে যায় আর মিস্টার শান কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে। রুমে নিয়ে গিয়ে ম্যাডাম বলে, তুমি দারুণ কাজ করেছো। কিছু খুঁজে বের করতে পেরেছো? শাহ উত্তর দেয়, এখনো কিছু জানতে পারিনি ম্যাডাম। ম্যাডাম বলে, তুমি কাজ চালিয়ে যাও। আমাকে জানতে হবে সেই মেয়েটাকে যে আমার স্বামীর পেছনে লেগে আছে। এরপর মিস্টার শান আসে এবং শাহর যেখানে আঘাত লেগেছিল সেখানে ওষুধ লাগায়। সে বলে, আমার সন্দেহ হচ্ছে আমার স্ত্রীর গর্ভের সন্তানটা আমার নয় এবং এখন আমি এ ব্যাপারে পুরো সত্য জেনে গেছি। মিস্টার শান বলে, রিপোর্ট আমার হাতে আছে, চাইলে আমরা এই প্ল্যানকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক তখনই তার সেক্রেটারি এসে তাকে ফোন করে আর এই দৃশ্যটা মেড শাহ লক্ষ্য করে ফেলে। পরে সে গিয়ে ম্যাডাম ম্যাংকে জানায়, ম্যাডাম, যে মেয়ে আপনার স্বামীকে আপনার থেকে ছিনিয়ে নিচ্ছে সে আর কেউ নয়, প্রেসিডেন্ট সানের সেক্রেটারি। এটা শুনে ম্যাডাম ম্যাং অবাক হয়ে বলে,
আচ্ছা, তাহলে সেই কুক্কুরি। তারপর সে সোজা কোম্পানিতে চলে যায় এবং আগেই মেসেজ পাঠিয়ে দেয় যে ম্যাডাম ম্যাং কোম্পানিতে পৌঁছে গেছে। ম্যাডাম সোজা গিয়ে সেক্রেটারির সঙ্গে দেখা করে। সেক্রেটারি গম্ভীরভাবে বলে, দেখুন, আমি স্পষ্ট করে বলছি, মিস্টার সান এখন মিটিংয়ে ব্যস্ত। তিনি বলছে অপরিচিত কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ম্যাডাম রেগে বলে ওঠে, আমরা এখন মিস্টার সানের সঙ্গে ডিভোর্স হয়নি, আমি এখনও তার স্ত্রী। এরপর তিনি রাগে গিয়ে সেক্রেটারির মারতে উদ্যত হয়। মেড শাহ আশেপাশে থাকা লোকদের বলে, সবাই দেখছে, কিন্তু ম্যাডাম কারো কথাই শুনলেন না। সরাসরি সেক্রেটারির গালে জোরে এক চড় মারলেন। এদিকে আলোচনা শুরু হয় যে সেক্রেটারি ইয়ানের বাবা আজ কোম্পানিতে একটি বড় ডিল নিয়ে এসেছে, তাই এই কেলেঙ্কারির প্রভাব কোম্পানির ওপর না পড়ে। তারপর দেখা যায় ম্যাডাম ম্যাং রাগে সেক্রেটারি ইয়ানকে টেনে ঘরের ভিতরে নিয়ে যায়, দরজা বন্ধ করে দেয় এবং তার ওপর নোংরা জল ঢেলে দেয়। রেগে বলে ওঠে, তোমার পৃথিবীতে আর কেউ ছিল না যে তুমি মিস্টার সানের পিছনে পড়লে? বাইরে লোকেরা চেঁচিয়ে বলে, এই বাথরুমের চাবিটা খুঁজে আনো। দরজা ভেতর থেকে বন্ধ। কারো মুখে শোনা যায় ইয়ানের বাবা সান কোম্পানির সঙ্গে বড় একটা ব্যবসায়িক চুক্তি করতে এসেছে। তবু ম্যাডাম থামেন না, সেক্রেটারিকে পেটাতে থাকে। ঠিক তখন শাহ সামনে এসে পড়ে আর আঘাত লাগে তার মাথায়। ইয়ানের বাবা এসে দেখে তার মেয়েকে আর কেউ নয়, স্বয়ং মিসেস সান পেটাচ্ছে। তিনি রেগে বলে, এ কেমন ঘৃণিত আচরণ, এটা কোনো মজা নয়, একেবারে লজ্জাজনক। ইয়ানের বাবা রাগে চিৎকার করে বলে, আমি এই কোম্পানির সঙ্গে কোটি টাকার ডিল করতে এসেছিলাম, আর আমার মেয়ের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে। এভাবে কোনো কোম্পানির সঙ্গে আমি কোনো ব্যবসা করব না। তিনি যোগ করেন, আমি এখানে এসেছিলাম শুধু আমার মেয়ের স্বার্থে, কিন্তু এখন এই ডিল আমি বাতিল করছি। মিস্টার সান রেগে গিয়ে বলে, তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছো? তিনি রাগে নিজের স্ত্রী ম্যাডাম ম্যাংয়ের গালে এক চড় মারে এবং বলে, তোমার কারণেই 300 কোটির ডিল হাতছাড়া হয়ে গেল। তারপর তিনি ম্যাডামকে বলে, সেক্রেটারি ইয়ানের কাছে গিয়ে ক্ষমা চাও, তারপর সোজা বাড়ি ফিরে যাও। তারপর মিস্টার সান মেয়ের শার কাছে এসে নরমভাবে বলে, তুমি ঠিক আছো তো? তোমার মাথায় আঘাত লেগেছে? তিনি নিজের রুমাল দিয়ে শার কপালের রক্ত পরিষ্কার করে বলে, এখন যাও, ম্যাডাম ম্যাংয়ের কাছে ফিরে যাও এবং প্ল্যান অনুযায়ী কাজ চালিয়ে যাও। এরপর তিনি জানতে চান, তুমি আমাকে ফোন করে খবর দিলে না কেন? শাহ বলে, আমি আপনাকে মেসেজ করেছিলাম। মিস্টার সান মোবাইল চেক করে দেখে সত্যি স্যার মেসেজ এসেছিল। তারপর যে রুমাল দিয়ে তিনি রক্ত মুছছিলেন সেটি মাটিতে ফেলে দেন। পরে দেখা যায় ম্যাডাম ম্যাং মেড শাহকে ভয় দেখাচ্ছে। তুমি আসলে কাদের পক্ষে, আমার না সেই সেক্রেটারির? শাহ বলে, ম্যাডাম, আমি আপনার পক্ষেই আছি। তখন ম্যাডাম বলে, তাহলে আমাকে আমার সন্তানের কাছে নিয়ে চলো। শাহ বলে, ঠিক আছে ম্যাডাম। এরপর সে ম্যাডামকে সাথে নিয়ে লিন পরিবারের বাড়িতে যায়। সেই জায়গা দেখে ম্যাডাম ভয়ে ও বিস্ময়ে বলে ওঠে, তুমি আমার সন্তানকে লিন পরিবারের ঘরে রেখে দিয়েছো কেন? তার স্বর কাঁপতে থাকে, স্পষ্ট বোঝা যায় যে সে আতঙ্কিত। শাহ মনে মনে ভাবে, 20 বছর আগে তুমি লিন পরিবারের শিক্ষক সেজে এসেছিলে আর আমার পুরো পরিবারকে হত্যা করে ধ্বংস করেছিলে। এখন আবার প্রশ্ন করছো লিন পরিবারের মধ্যে তোমার সন্তান কি করছে? এরপর শাহ ম্যাডাম ম্যাংকে লিন পরিবারের বাড়িতে নিয়ে যায়। ম্যাডাম চারপাশে তাকিয়ে সবকিছু চিনতে থাকে। সিঁড়ির দিকে তাকাতেই তার পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। কিভাবে সে মিসেস লিন এবং তার সন্তানকে হত্যা করেছিল। মিসেস লিন তখন একটি ছেলের জন্ম দিতে চলেছিল আর সেই কারণেই ম্যাডাম ম্যাং তাকে হত্যা করেছিল। তারপর ম্যাডাম দেয়ালে টাঙানো একটি পুরনো ছবি দেখে। ছবিটি দেখে তার ভেতরে রাগ জেগে ওঠে। ছবিতে দেখা যায় ছেলেবেলার শাহ, যার আসল নাম ইউ ইউ,
আর তার বাবা সেই সময়ের শিক্ষক ম্যাডাম ম্যাংয়ের সঙ্গে চুম্বনরত অবস্থায় আছে। এই দৃশ্যে ইউ বর্তমানের মেড শাহ কঠিন কষ্ট পায়, ভাবতে থাকে, আমার মা বেঁচে থাকা অবস্থাতেও আমার বাবা এই শিক্ষিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। এদিকে ম্যাডাম ম্যাং অতীতের এসব কথা মনে করে রেগে যায় এবং ছবিটা ছিঁড়ে ফেলে, বলে এই ছবিটা একেবারে অর্থহীন। এরপর সে নিজের ঘরে গিয়ে সন্তানকে দেখে খুব আনন্দ পায়। মেড শাহ বলে, ম্যাডাম এখন আপনি একটু বিশ্রাম নিন। কিন্তু ঘরের বাইরে দাঁড়িয়ে শাহ গোপনে ম্যাডামের সব কথা শুনছে। ম্যাডাম ম্যাং বলছে, শান পরিবারের পুরো সম্পত্তি তোমারই হবে আমার সন্তান, সব উত্তরাধিকার তোমার হাতে আসবে। কাল আমি তোমাকে তোমার বাবা শান জীবংয়ের সঙ্গে দেখা করাবো। ঠিক তখনই মিস্টার সান আসে এবং তাকে ধরে নিয়ে যায়। সান বলে, তুমি তো বেশ সাহসী প্রমাণিত হলে। তুমি তো বলেছিলে তার সন্তান মারা গেছে, কিন্তু তার সন্তান এখনো বেঁচে আছে কিভাবে? তুমি কি আমাকে ঠকানোর চেষ্টা করছো? তিনি রাগে জিজ্ঞেস করে, এত বড় ভুল কাজ তুমি করলে কিভাবে? তখন মেড শাহ শান্তভাবে বলে, সেই বাচ্চাটা তো একদম নিষ্পাপ ছিল, আমি কেন তাকে মারব? শান্তাকে হুঁশিয়ার করে বলে, আমাকে একদম সত্যি কথা বলো, না হলে আমি তোমাকে ছাড়ব না। তখন শাহ আসল সত্যি প্রকাশ করে দেয়, এই সন্তানটা তোমার নয়, বরং তোমার বাবার সন্তান। আর কাল ম্যাডাম ম্যাংয়ের সন্তানকে তার আসল বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যাবে, অর্থাৎ সেই বৃদ্ধ লোকটির সঙ্গে। সে যোগ করে, কাল সব কিছু তোমার নিজের চোখে পরিষ্কার হয়ে যাবে। এরপর শাহ ম্যাডাম ম্যাংয়ের কাছে যায় এবং বলে, ম্যাডাম আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। ম্যাডাম বলে, থামো, আমার সঙ্গে বাইরে এসো। বাইরে নিয়ে গিয়ে ম্যাডাম বলে, জানো আমি তোমার সম্পর্কে জানতে পেরেছি যে তুমি পিয়ানো বাজাতে জানো, চলো বাজিয়ে দেখাও। শাহ পিয়ানো বাজাতে শুরু করে, কিন্তু যে সুরটি সে তোলে তা ছিল ঘৃণা আর রাগে ভরা। ম্যাডাম বিস্মিত হয়ে বলে, তুমি এমন ঘৃণার সুর বাজাচ্ছ কেন? মনে হচ্ছে তুমি কারো প্রতি গভীর ঘৃণা পোষণ করো। শাহ উঠে দাঁড়িয়ে বলে, ম্যাডাম অনেকদিন হলো পিয়ানো বাজাইনি, তাই আর বাজাতে পারছি না। ম্যাডাম হেসে বলে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি দারুণ বাজাও। এরপর ম্যাডাম প্রশ্ন করতে শুরু করে, তুমি তো অনাথ আশ্রমে বড় হয়েছ, তাহলে পিয়ানো বাজানো শিখলে কিভাবে? শাহ বলে, আমাকে পিয়ানো আমার শিক্ষক শিখিয়েছিল। তারপর হঠাৎ তার মনে পড়ে সেই শিক্ষক আর কেউ নয়, ম্যাডাম ম্যাং নিজেই, যার সঙ্গে তার বাবার অবৈধ সম্পর্ক ছিল। সে ভাবে সে আমাদের বাড়িতে শিক্ষক সেজে আসতো, কিন্তু আসলে আমার বাবার সঙ্গে সম্পর্ক চালাতে লিন পরিবারের ঘরে যেত। ম্যাডাম ম্যাং তখন পিয়ানো বাজাতেন, আর তার বাজনার সময় সবসময় একটি নির্দিষ্ট আঙুল কিছুটা উঁচু থাকত। সেই বিষয়ে তিনি এবার শাহকে জিজ্ঞেস করে, তুমি যখন পিয়ানো বাজাও তোমার আঙুলও সবসময় উপরে থাকে, কে শিখিয়েছে তোমাকে এটা? শাহ দ্রুত বলে, না ম্যাডাম, এমন কিছু নয়, আমার এই আঙুলে ছোটবেলায় চোট লেগেছিল, তাই এভাবেই বাজাতে হয়, না হলে কেন আমি ইচ্ছে করে এমন করব? এরপর শাহ একটি পুরনো ছবি দেখে ভাবতে থাকে, যদি তুমি 20 বছর আগে লিন পরিবারে না আসতে, তাহলে আজ আমি আমার মা বাবা, ভাই আর ছোট ভাইয়ের সঙ্গে হাসি খুশি জীবন কাটাচ্ছিলাম। সে সেই সময় একটি ভাঙা পেন্টিং ঠিক করতে থাকে। এদিকে ম্যাডাম ম্যাং তার সন্তানকে নিয়ে তার আসল বাবার সঙ্গে দেখা করাতে যায়। বৃদ্ধ ব্যক্তিটি শিশুটিকে দেখে বলে, এই ছেলে তো একদম আমার মতো। ম্যাডাম তখন বলে, তাহলে কেন তুমি তোমার সব সম্পত্তি এই ছেলের নামে লিখে দাও না? এটা কি ভালো হবে না? বৃদ্ধ উত্তর দেয়, কিন্তু শান জিও তো আমার ছেলে, তোমার উচিত ওর কথাও ভাবা। এটা শুনে ম্যাডাম ম্যাং প্রচণ্ড রেগে যায়। সে বৃদ্ধকে চা এগিয়ে দিতে বলে, তুমি ক্লান্ত, তোমার বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু মনে মনে সে ভাবছে, সান পরিবারের সমস্ত সম্পত্তি শুধুমাত্র আমার সন্তানই পাবে। তারপর সে ডাক্তারের কাছে গিয়ে বলে, তুমি ওষুধটা ঠিক বানিয়ে রেখেছো তো? এবার ওই বৃদ্ধ লোকটার জন্য ওষুধে কিছু মিশিয়ে দাও। আমি চাই তার হার্ট অ্যাটাক হোক আর সে মারা যাক। সে ডাক্তারের কাছে
ওই ওষুধের 2 ডোজ চাই। ডাক্তার মাথা নেড়ে বলে, ঠিক আছে, যেমন তুমি চাও। এরপর দেখা যায় ম্যাডাম সিগারেট খাচ্ছে, আর পাশে মেড শাহ হাসি মুখে জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? শাহ বলে, না। তখন ম্যাডাম ম্যাং তাকে বলে, কখনো কোনো পুরুষের ওপর বিশ্বাস করো না। এরপর সে তার সহকারীকে ডেকে বলে, চলো আমাদের পরবর্তী পরিকল্পনায় এগোই। এরপরে দেখা যায় ম্যাডাম ম্যাং কিছু মিশিয়ে ওয়াইন প্রস্তুত করছে। তারপর সে শান জিনের কাছে নিয়ে বলে, গর্ভাবস্থার সময় আমি তোমার থেকে কিছুটা দূরে ছিলাম, এখন তো সন্তানও নেই, তাই আমি তোমার কাছাকাছি থাকতে চাই। আমরা তো স্বামী স্ত্রী। সে শান জিনকে ওয়াইন খেতে বলে, কিন্তু ঠিক তখনই শাহ সেখানে এসে পড়ে এবং বলে, না, এই ওয়াইন আপনি খাবেন না। এটা শুনে ম্যাডাম ম্যাং ক্ষিপ্ত হয়ে ওঠে, তুমি একটা চাকরানি হয়েও কি আজে বাজে কথা বলছো? শাহ বলে, ওই ওয়াইনে নিশ্চয়ই কিছু সমস্যা আছে, এতে গন্ডগোল লেগেছে। রাতে ম্যাডাম ম্যাং এগিয়ে এসে শাহকে এক চড় মারে। একটা চাকরানি হয়ে তোমার এত সাহস? শাহ কাঁপা গলায় বলে, ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝছেন। তারপর শান জিন স্ত্রীকে শান্তভাবে বলে, তুমি যদি কিছু না মিশিয়ে থাকো তাহলে তুমি তো খেয়ে দেখাও। কিন্তু ম্যাডাম ম্যাং খেতে অস্বীকার করে। এরপর ওয়াইনটি পরীক্ষা করা হয়। টেস্ট রিপোর্টে দেখা যায় ওই ওয়াইন খেলে কয়েকদিনের মধ্যে হার্ট অ্যাটাক হয় এবং মৃত্যু ঘটে। এটা দেখে শাহ বলে, স্যার, ভাবতেও পারিনি আপনার স্ত্রী এমন কিছু করতে পারে। তারপর সে একটি ছবি দেখায়। ছবিতে দেখা যায় ওই একই ডাক্তার প্রতিদিন বৃদ্ধ মিস্টার সানের কাছে ওষুধ দিচ্ছে। সান জিন রাগে বলে ওঠে, মানে সে আমার বাবাকে মেরে ফেলতে চায়? এরপরের দৃশ্যে দেখা যায় ম্যাডাম ম্যাং বৃদ্ধ মিস্টার সান জিনের বাবার কাছে যায় এবং বলে, তুমি এখন এক বৃদ্ধ দুর্গন্ধযুক্ত মানুষ, চুপচাপ এই কাগজে সই করে দাও, না করলে তোমার হার্ট অ্যাটাক হবে আর তুমি মরে যাবে। আমার কাছে এমন ওষুধ আছে যা দিলে তুমি বাঁচতেও পারো, তাই চুপচাপ সই করে দাও। এদিকে দেখা যায় মিস্টার সান পুরনো বাড়িতে তার বাবার সঙ্গে দেখা করতে যায়। তখন পর্যন্ত তার বাবা জ্ঞানহীন অবস্থায় ছিল। তিনি কাছে গিয়ে বলে, বাবা, আপনি ঠিক আছেন তো? ম্যাডাম ম্যাং তার স্ত্রী তখন আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু বৃদ্ধ বাবা কোনো উত্তর দেন না। দেখে মনে হয় তিনি মারা গেছেন। মিস্টার শান গর্জে ওঠে, এটা কি হচ্ছে? তারপর তিনি রেগে গিয়ে নিজের স্ত্রীকে ধরে টেনে এক চড় মারে এবং বলে, আমি জানি এই সব তোমারই কাজ। তুমি অনেক দিন থেকেই এই পরিকল্পনা করছিলে আমি তোমাকে মেরে ফেলবো। তাদের এই তুমুল ঝগড়ার মধ্যে মেড শাহ ছুটে আসে এবং বলে, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? কিন্তু ম্যাডাম ম্যাং রাগে শাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা দেখে মিস্টার শান রাগে গড়গড় করে ওঠে, তোমার সাহস কিভাবে হলো? তুমি শাকে ধাক্কা মারলে? তিনি শাকে উঠে দাঁড়াতে সাহায্য করে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো শাহ? এর পরের দৃশ্যে দেখা যায় শাহ একটি সাদা পোশাক পরে আছে, হাতে দামি একটি ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে। এদিকে ম্যাডাম ম্যাং কে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তিনি চিৎকার করছে, সব তোমার কারণেই হয়েছে, এই অবস্থার জন্য তুমি দায়ী। শাহ শান্ত গলায় বলে, না ম্যাডাম, এটা আমার দোষ নয়, আমি আবার আপনার সঙ্গে মিলে কাজ করতে চাই। সে ম্যাডামের হাতে পায়ের দড়ি খুলে দেয় এবং বলে, আমি মিস্টার সানকে ভালোবাসি। ম্যাডাম, আপনি তাকে আমাকে দিন। ম্যাডাম কিছুক্ষণ চিন্তা করে বলে, ঠিক আছে, এতে আমার কোনো আপত্তি নেই। তারপর শাহ বলে, আন্টি নিচে আছে, আপনি কয়েকদিনের জন্য তার সঙ্গে বাইরে চলে যান। এরপর গাড়িটি ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যায়। মিস্টার শান বলে, তুমি দারুণ কাজ করেছো। এদিকে আন্টি ঝ্যাং ম্যাডাম ম্যাংকে এক বাটি স্যুপ দেয় খাওয়ার জন্য। তারপর সে মেড শাহকে জানায়, আমি তাকে স্যুপ খাওয়ানোর কাজ শেষ করেছি, এখন তোমার উচিত পরের ধাপের পরিকল্পনা শুরু করা। এরপর রাতের দৃশ্যে দেখা যায় মেড শাহ এক গর্ভবতী নারীর মতো সাজছে এবং এক ভয়ঙ্কর দৃশ্য অভিনয় করছে। সে কাঁদতে কাঁদতে বলে, শিক্ষিকা, তুমি আমাকে কেন মেরেছিলে? আমার সন্তানকেও হত্যা করেছ, আমার মেয়ের সঙ্গেও নিষ্ঠুরতা করেছ, আমার স্বামীকেও মেরে ফেলেছ। তুমি কেন এমন করেছিলে?
ঘরে একটি ক্যামেরা লুকিয়ে বসানো ছিল, আর ম্যাডাম ম্যাংয়ের মনে হচ্ছিল যে লিন পরিবারের লোকেদের যে সে 20 বছর আগে হত্যা করেছিল তারা এখন তার স্বপ্নে এসে তাকে ভয় দেখাচ্ছে। ভয়ে সে পাগলের মতো হাসতে হাসতে নিজের মুখ থেকেই স্বীকারোক্তি দিতে শুরু করে। হ্যাঁ, আমি 20 বছর আগে তোমাদের মেরেছিলাম, তোমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিলাম, তোমাদের সম্পত্তিও দখল করে নিয়েছিলাম। এখন বলো, তুমি আমার কি করতে পারবে? তারপর সে চোখ খুলে দেখে সবই ছিল এক দুঃস্বপ্ন। সে হাঁপাতে হাঁপাতে ভাবে এটা কেবল একটা স্বপ্ন ছিল, তবে তার মুখে এখনো ভয় আর অস্থিরতার ছাপ। এরপর দৃশ্য বদলে যায়। আবার দেখা যায় কোম্পানির বেডরুমে। সেখানে কিছু শেয়ার হোল্ডার আলোচনা করছে। একজন বলে, বৃদ্ধ লোকটি মারা যাওয়ার আগে তো কিছুই বলেনি যে সম্পত্তি আসলে কার হাতে দেওয়া হবে। হয়তো মিস্টার সান দত্তক নেওয়া সন্তান ছিল। পাশে বসা ছিল মেয়ের শাহ, আর মিস্টার সান সবকিছু শুনছিল। ঠিক তখনই দরজা খুলে যায়। ঘরে ঢোকে আর কেউ নয়, ম্যাডাম ম্যাং নিজে। সে প্রমাণসহ ঘোষণা করে বৃদ্ধ লোকটির আসল ছেলে সান জিন আমাদের সন্তান, তাই সমস্ত সম্পত্তি তার প্রাপ্য। সে বিদ্রুপ ভরে বলে, মিস্টার সান, তুমি ধ্বংস হয়ে যাবে। কিন্তু তখন মির্জা সামনে এসে বলে, না ম্যাডাম ম্যাং, ধ্বংস হবে আপনি নিজে। সে প্রমাণ দেখায় যে ম্যাডাম ম্যাং 3টি খুন করেছে এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে। শাহ বলে, এমন একজন অপরাধী মহিলাকে কিভাবে আপনারা কোম্পানির উত্তরাধিকারী বানাতে পারেন? এটা দেখে সব শেয়ারহোল্ডার সান জিনের দিকে হাত বাড়িয়ে দেয় এবং তাকে কোম্পানির নতুন মালিক ঘোষণা করে। তখন শাহ বলে, এখন পুলিশ এসে তোমাকে গ্রেপ্তার করবে আর তোমার ছেলেকেও সঙ্গে নিয়ে যাবে। কথা শুনে ম্যাডাম ম্যাং পাগলের মতো আচরণ করতে শুরু করে। সে বুঝে যায় এখন সব শেষ, তার পুরো পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে। শাহ বলে, পুলিশ আসছে ম্যাডাম ম্যাং, এবার তুমি আর কোথাও পালাতে পারবে না। ভয় আর উন্মত্ততার মধ্যে ম্যাডাম ম্যাং জানলা দিয়ে লাফিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। সাদ দেখে ধীরে বলে, বৃদ্ধের সঙ্গে অন্যায় হয়েছিল, আর আজ 20 বছর আগের অন্যায়ের প্রতিফল ম্যাডাম ম্যাং নিজেই পেল। ম্যাডাম ম্যাংয়ের সন্তানকে পরে অনাথ আশ্রমে পাঠানো হয়। এরপর শাহ যায় তার মা বাবার কবরের কাছে। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বলে, মা, আমি তোমার প্রতিশোধ নিয়েছি। ওদিকে মিস্টার সান দুঃখ ভরে বলে, আমার বাবা মারা গেছেন আর আমার স্ত্রীও নেই এখন। তুমি চাইলে মিসেস সান হতে পারো। কিন্তু শাহ দৃঢ়ভাবে না বলে দেয়। সে এগিয়ে গিয়ে বলে, আমি আমার মায়ের মতো সেই একই ভুল করব না। সে ভুলে এক পুরুষের জন্য নিজের সমগ্র জীবন নষ্ট করে ফেলে। এতেই পরিষ্কার হয় শাহ কখনো মিস্টার সানকে ভালোবাসেন। সে শুধু প্রতিশোধের আগুনে সান পরিবারে প্রবেশ করেছিল। তাই বন্ধুরা, এভাবেই শেষ হয় আজকের আমাদের এই ড্রামাটি।